মাই চ্যানেল দ্য ভার্চুয়াল ক্লাসরুম। না, দ্য ভার্চুয়াল ক্লাসরুম নয়, এবার থেকে আমার চ্যানেলটার নাম হলো দ্য ভার্চুয়াল লেকচার রুম। এর কারণ হচ্ছে তোমরা এর আগে ইউটিউবে আমার চ্যানেলটা খুঁজলে কিন্তু পেতে না, সার্চ করলে। তো এই যে সমস্যাটার মেন কারণ হচ্ছে যে এই ভার্চুয়াল ক্লাসরুম নামে কিছু না হলেও সদুয়েক অন্তত চ্যানেল আমাদের রয়েছে, তার জন্যই আমার চ্যানেলটাকে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো আমি আমার এই চ্যানেলটার নাম দ্য ভার্চুয়াল লেকচার রুম করার পরে আশা করছি তোমরা আমার চ্যানেলটা খুঁজে পাবে। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারদের জন্য 3 ফেজ ইন্ডাকশন মোটরের ওপরে। এর আগে আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ওপরে যে ভিডিওগুলো বানিয়েছি তার মধ্যে টর্ক ইকুয়েশন, ম্যাক্সিমাম টর্ক ইকুয়েশন, কনস্ট্রাকশন সব হয়ে গেছে, এবং লাস্ট দুটো ভিডিওতে আমি টর্কের উপরে ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ করিয়েছি। আমরা আগে যে ম্যাথটা আগের ভিডিওতে যে ম্যাথটা আমি বাড়িতে তোমাদের প্র্যাকটিস করতে দিয়েছিলাম, আশা করছি সেটা তোমরা প্র্যাকটিস করেছো। যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, আমি কিন্তু এই ম্যাথটাও সলভ করে দেবো। তো আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি 3 ফেজ ইন্ডাকশন মোটরের, সেটা হচ্ছে টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক অ্যান্ড টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক। আশা করছি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখার পরে তোমরা এদের নেচার সম্বন্ধে অনেকটাই বুঝতে পারবে। তো শুরু করা যাক আজকের ভিডিও, টর্ক স্লিপ অ্যান্ড টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। তো শুরু করা যাক আজকের যে টপিক, সেটা হচ্ছে টর্ক স্লিপ অ্যান্ড টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক। তো এটা শুরু করার আগে আমরা প্রত্যেকেই জানি যে টর্ক ইকুয়েশনটা আমরা করেছিলাম, সেই টর্ক ইকুয়েশনটা আমি আরেকবার লিখে নিচ্ছি, কারণ এই টর্ক ইকুয়েশনের উপর ভিত্তি করেই আমরা এই যে কার্ভগুলো বা যে তোমার গ্রাফগুলো বা ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো সবই ড্র করব। তো তাহলে প্রথমে আমরা ইকুয়েশনটা লিখে নিই। তাহলে ইকুয়েশন আমরা কি জানি, টাউ ইজ ইকুয়ালস টু স্মল কে এস আর টু e20 স্কোয়ার r2 স্কোয়ার প্লাস s ইন্টু x20 হোল স্কোয়ার। এর মোটামুটি প্রত্যেকটা যে আমি এগুলো লিখেছি, মানে ভ্যালুগুলো লিখেছি, মানে যেমন কে এস, এগুলো আমরা প্রত্যেকটা মোটামুটি জানি। তবুও আমি যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আমি আরেকবার এই সমস্ত ইকুয়েশনসের ভ্যালুগুলো লিখে দিচ্ছি। তো তোমরা একটু খেয়াল করো। প্রথমেই আমরা আসছি টাউটা হচ্ছে আমার ডেভেলপ টর্ক। টাউ ইজ ইকুয়ালস টু ডেভেলপ টর্ক। তারপরে আসে স্মল কে একটা কনস্ট্যান্ট, এর ভ্যালুটা আমি লিখে দিচ্ছি, এটা আমরা ধরে নিয়েছিলাম ভ্যালুটা। এর ভ্যালুটা হলো ইকুয়ালস টু 3/2 পাই স্মল এনএস, বা আমরা এরকমভাবেও লিখতে পারতাম, 3/ওমেগা এস। এখানে এনএস মানে স্মল এনএস হচ্ছে আমার সিঙ্ক্রোনাস স্পিড, যার ইউনিটটা আছে আরপিএসে, যেহেতু স্মল লিখেছি, রিভলিউশন পার সেকেন্ডে। আর এখানে যে ওমেগা এস আছে, ওমেগা এসটাও হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অবভিয়াসলি সিঙ্ক্রোনাস, এবং এটার ভ্যালু হচ্ছে 2π/ns। এবার এসো আর টু হচ্ছে রোটর রেজিস্ট্যান্স। এটা কোনো রকমভাবেই স্ট্যান্ড স্টিল বা রোটেটিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে না, তাই এর ভ্যালুটাকে আমি কনস্ট্যান্ট হিসাবেই ধরে নিয়েছি। তাহলে রোটর রেজিস্ট্যান্স। আচ্ছা, এরপরে এসো স্মল এস। এটা স্মল এস আমি এখানে বোঝার সুবিধার জন্য এরকমভাবে দিলাম, কারণ নাহলে স্মল এস ক্যাপিটাল এস তোমাদের গুলিয়ে যেতে পারে। এখানে স্মলটা বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার স্লিপ। নেক্সট আসছে এই স্লিপ কি, এগুলো কি দেখার জন্য আমার আগের ভিডিওগুলো একটু কাইন্ডলি ফলো করে নিও। হ্যাঁ, তাহলে তোমাদের এই ব্যাপারগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ডেভেলপ টর্কটা কীভাবে এসেছে সেটার ভ্যালুগুলো আমি ওখানে দেখিয়েছি, মানে কীভাবে এটা ইকুয়েশনটা তৈরি হয়েছে।
এরপরে এসো E20। E20 হচ্ছে ইএমএফ অফ রোটর সাইড অ্যাট স্ট্যান্ডস্টিল কন্ডিশন, বা রোটর ইএমএফ, রোটর ইএমএফ অ্যাট স্ট্যান্ডস্টিল। স্ট্যান্ডস্টিল বলতে যখন থেমে আছে, হ্যাঁ, স্ট্যান্ডস্টিল কন্ডিশনের জন্যই এখানে আমি 0 দিয়েছি। যদি রোটেটিং কন্ডিশন হতো তাহলে আমি E2S লিখতাম। নেক্সট এসো X20। এখানে এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। অবভিয়াসলি রিঅ্যাক্ট্যান্স সবসময় ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, আর আমরা প্রত্যেকেই জানি ফ্রিকোয়েন্সি হচ্ছে কি বলে, মানে রোটর ফ্রিকোয়েন্সি অ্যাট স্ট্যান্ডস্টিল কন্ডিশন আর রোটর ফ্রিকোয়েন্সি অ্যাট রোটেটিং কন্ডিশন দুটোই ডিফারেন্ট। যখন স্ট্যান্ডস্টিল কন্ডিশনে থাকে এটার ভ্যালু সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়, কিন্তু যখন এটা রোটেটিং কন্ডিশনে থাকে তখন এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় এবং এটা স্লিপের উপর ডিপেন্ড করে। এগুলো সব আমরা দেখেছি। তো এখানে E20টা হচ্ছে আমার রোটর রিঅ্যাক্টেন্স, রোটর রিঅ্যাক্টেন্স অ্যাট স্ট্যান্ডস্টিল কন্ডিশন। ওকে, এবার আমরা আমাদের মেন টপিকসটাতে আসি। তা আমরা মোটামুটি দেখে নিলাম যে এইগুলো হচ্ছে আমার এই ইকুয়েশনটাতে আছে এবং এইগুলো ভ্যালুগুলো আমরা প্রত্যেকটা জেনে নিলাম। এবার আমাদের যে আজকে যে মেন জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমার এখান থেকে টর্ক স্লিপ যে কার্ভটা সেটা তৈরি করতে হবে। এবার ভালো করে খেয়াল করে দেখো, যদি আমরা মানে এই ইকুয়েশনটার মধ্যে আমার এই E20 এটা তো তোমার কনস্ট্যান্ট হচ্ছে, কারণ এটা হচ্ছে মেনলি ডিপেন্ড করছে কার উপরে, যে সাপ্লাই মানে স্ট্যান্ডস্টিল কন্ডিশনে তোমার ট্রান্সফরমারের জন্য যে সাপ্লাই যে ইএমএফটা দিচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা আসছে। নেক্সট হচ্ছে যে হচ্ছে কি বলে স্লিপটা হচ্ছে আমার এখানে ভ্যারিয়েবল, এটাকে আমি আপাতত ছেড়ে রাখলাম। কে তো কনস্ট্যান্ট আমি ফার্স্টেই বলে দিয়েছি। আর কি বলে হচ্ছে এখানে তার মানে যদি আমি ধরে নিতে পারি যে R2 মানে একটা তোমার হচ্ছে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু এবং স্ট্যান্ডস্টিল কন্ডিশনে যদি রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু এই দুটোকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আমি কি বলতে পারি T প্রপোর্শনাল উইথ দ্য R। তাহলে আমরা ফার্স্টে ধরে নেওয়া যাচ্ছে যে ইফ R2 and X20 are kept constant, the torque tau depends upon the স্লিপ। তার মানে টর্কটা স্লিপের উপরে ডিপেন্ড করবে, এটা কিন্তু স্মল এস, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমি পুরো এই টর্কের উপরে টর্ক স্লিপ যে কার্ভটাকে এটাকে আমি মানে এরকমভাবে ডিপেন্ড করে আমরা মেনলি মানে ধরো মানে 3টে রিজিয়নে ভাগ করে নেবো। মেনলি এই কারণেই বললাম যে রাফ ভাগ করা হচ্ছে, এছাড়াও ছোটো ছোটো অনেক ভাগ করতে পারতাম, কিন্তু আমরা আপাতত 3টে রিজিয়নে টোটাল ভাগ করে নেবো। তো এই 3টে রিজিয়ন কি কি? প্রথম রিজিয়ন যেটা আসছে সেটা হচ্ছে লো। আচ্ছা, আমি রিজিয়নগুলোর নাম লিখে নিচ্ছি, তারপরে আমি সেগুলো সম্বন্ধে ডিটেলসে আসছি। তো 3 রিজিয়ন regions লিখলাম of torque slip curve। ফার্স্ট এটা হচ্ছে তোমার লো স্লিপ রিজিয়ন। 2 নম্বর হচ্ছে মিডিয়াম স্লিপ রিজিয়ন, অ্যান্ড ফাইনালি হচ্ছে হাই স্লিপ রিজিয়ন।
স্লিপ রিজিয়ন। লো স্লিপ রিজিয়নে আমার হচ্ছে আমি যদি ধরে নিই যে স্পিডটা মানে এনআর এর ভ্যালু যদি হচ্ছে এনএস এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে আমার স্লিপ সমান কি হচ্ছে, স্লিপ ইজিক্যালস টু আমরা কি জানি, এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। তার মানে এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, মানে বা জিরোর কাছাকাছি। তাহলে এটা যখন জিরো হয়ে যাচ্ছে তখন আমি এই ভ্যালু যদি আমি এই এতে নিয়ে গিয়ে বসাই, তখন আমি দেখতে পাচ্ছি যে এটা যদি স্লিপ হয়ে যায়, স্লিপের ভ্যালু যদি জিরো হয়ে যায়, তখন টাওয়ের ভ্যালুটাও হয়ে যাচ্ছে জিরো। তাহলে এই যে দুটো কন্ডিশন আমি এই যে কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি, যখন হচ্ছে এস এর ভ্যালু জিরো তখন টাওয়ের ভ্যালু জিরো, তাহলে কি হচ্ছে স্পিডটা তখন টেন্স টু এনএস এর দিকে। ঠিক আছে, তাহলে এই মানে যদি তখন টেন্স টু এনএস এর দিকে হয় তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তখন মানে স্লিপটা যেহেতু টেন্স টু এনএস এর দিকে, তার মানে স্লিপের ভ্যালুটাও এই এনআরটা যেহেতু টেন্স টু এনএস এর দিকে, তাহলে কি স্লিপের ভ্যালুটা টেন্স টু জিরোর দিকে, তার মানে হচ্ছে কম। এবং তখন কি হচ্ছে এই এস এর ভ্যালুটা যেহেতু খুব কমে যাচ্ছে, তখন ওভারঅল যে এস ইন্টু এক্স টু জিরো যে আছে তার হোল স্কোয়ার, এটা আরও ছোটো হয়ে যাচ্ছে, কারণ এস এর ভ্যালু কম, তার সঙ্গে আমি এক্স টু জিরো এটা মাল্টিপ্লাই করছি, তার স্কোয়ার করছি, এটার ভ্যালুটা অবভিয়াসলি খুব কমে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা কমে গেল, তার মানে কি এই পোর্শনটা আমি ইজিলি নেগলেক্ট করে ফেলতে পারি। তাহলে আমি কি লিখবো এখানটাতে, when the speed is very near to synchronous speed, the sleep is very low and s into x20 whole square is negligible. ইন কম্পারিজন কার সাথে, কার তুলনায় নেগলিজিবল, ইন কম্পারিজন উইথ দ্য R2, মানে R2 এর তুলনায় এটা অনেক নেগলিজিবল। তাহলে ইন কম্পারিজন উইথ R2, তাহলে আমরা কি বলতে পারি, টাও, তার মানে আমার এই পোর্শনটা যদি আমি নেগলেক্ট করে দিই, তার মানে এই পোর্শনটা জিরো হয়ে গেল, তাহলে ওটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এই পোর্শনটা বাদ দিলে আমার যেটা থাকছে সেটা হচ্ছে যে কে স্মল কে এস R2, আমি আর E20 স্কোয়ারটা লিখছি না, কারণ E20 স্কোয়ারটাকে আমি কনস্ট্যান্ট ভেবেই এটাকে হচ্ছে কে এর মধ্যে ঢুকিয়ে দিলাম এবং এখানটার ভ্যালুটা আমি K1 করে দিলাম। ঠিক আছে, তো এখানে K1 সমান আমি বলতে পারি যে K1 সমান হচ্ছে কে স্মল কে ইন্টু E20, আমি লিখে দিচ্ছি K1 ইকুয়ালস টু ওয়্যার K1 ইকুয়ালস টু কে ইন্টু E20 স্কোয়ার। তাহলে এখানে থাকলো হচ্ছে আমার R2 স্কোয়ার নিচে, কারণ আমি এই পোর্শনটা জিরো করে নেগলেক্ট করে দিয়েছি। তাহলে এবার এই R2 স্কোয়ার এবং R2 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো K1 is ডিভাইডেড বাই R2। এর মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, এই K1টা কনস্ট্যান্ট এবং আমি R2টাকে কনস্ট্যান্ট ধরেই জিনিসটা এগোতে আরম্ভ করেছি। তাহলে আমি কি বলতে পারি, টাও ইজিক্যালস টু এখন বলতে পারি যে K2s, where K2টা কি, K2টা হচ্ছে K1 ডিভাইডেড বাই R2। ওকে, তাহলে এই পোর্শনটা আমি পেয়ে গেলাম। এবার ভালো করে এই ইকুয়েশনটার দিকে খেয়াল করো, এই ইকুয়েশনটা আর কিছুই নয়, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন সম্বন্ধে আমরা কি জানি, স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইজিক্যালস টু mx। তার মানে এখানে y হচ্ছে আমার টাও, mটা হচ্ছে K2 আর sটা হচ্ছে আমার x। তার মানে এটা হচ্ছে একটা y ইজিক্যালস টু mx। এই যে ফর্মুলাটা মানে এই যে ইকুয়েশনসটা,
স্ট্রেট লাইনের এর সঙ্গে আমরা এটাকে যদি মানে কম্প্যারিজন করি তাহলে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি এই কার্ভটা ড্র করতে স্টার্ট করি, যেটা হচ্ছে তোমার টর্ক স্লিপ কার্ভ, এই টর্ক স্লিপ কার্ভের যে প্রথম পোর্শনটা, এই প্রথম পোর্শনটা আমরা একটা স্ট্রেট লাইন পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা কার্ভটা এবার ড্র করব। তাহলে কার্ভটা আমরা ড্র করতে শুরু করি। আমরা y ইকুয়ালস টু mx এ দেখতে পেলাম যে হচ্ছে y হচ্ছে আমার এখানে টাউটা হচ্ছে আমার y এবং এসটা হচ্ছে আমার তোমার কি বলে এক্স অ্যাক্সিসে। সবসময় মনে রাখবে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা সবসময় এক্স অ্যাক্সিসে নিই, আর ওয়াই অ্যাক্সিসে কি নেব, সবসময় আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে নেব। কারণ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে যেহেতু এক্সের উপর ডিপেন্ড করে হচ্ছে, তাহলে আমরা প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই দুটো টেনে নিলাম। ঠিক আছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এই দুটো আমরা ড্র করে নিলাম। তাহলে এখানে আমার এক্স অ্যাক্সিসে কী নেব, এক্স অ্যাক্সিসে অবভিয়াসলি আমরা বললাম একটু আগে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নেব, যেটা ডিপেন্ড করে না সেটা হচ্ছে এস। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমার কি রয়েছে, টাও, যেটাকে আমরা টেনে নিলাম ওয়াই অ্যাক্সিসে। এবার আমরা কি পেয়েছি যে প্রথম যে লো স্লিপ রিজিয়ন আমরা কি পেলাম, লো স্লিপ রিজিয়নে আমরা পেলাম যে কি বলে এটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে অনেকটা তোমার স্ট্রেট লাইনের ইকুয়েশন, অনেকটা না স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন এবং এটা হচ্ছে ভ্যালুটা আমরা কি পেয়েছি, টাও ইজ ইকুয়ালস টু k2 বাই এস। এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট নেই, তার মানে এটা হচ্ছে আমার অরিজিন দিয়ে বা 0 0 দিয়ে পাস করবে। তার মানে আমি যদি এটা ড্র করতে স্টার্ট করি তাহলে এখানে আমার কার্ভটা এরকম দাঁড়াবে, কার্ভটা আমার দাঁড়াবে, আমি ড্র করছি দেখো, তার মানে এটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন বরাবর উঠতে আরম্ভ করলো কার্ভটা। এরপরে কি হবে, এটা তো গেল আমার লো স্লিপ রিজিয়ন, এরপরে নিশ্চয়ই একটা আসবে, এরপরেই আসছে আমার মিডিয়াম স্লিপ রিজিয়ন। ব্যাস, আমি এতটুকু টেনে রাখলাম। এবার হচ্ছে মিডিয়াম স্লিপ রিজিয়ন। মিডিয়াম স্লিপ রিজিয়নের ক্ষেত্রে মিডিয়াম স্লিপ রিজিয়নের ক্ষেত্রে আমরা এখন আর এস এর ভ্যালুটা 0-র কাছাকাছি ধরতে পারবো না, কারণ আমরা ধরে নিয়েছি যে এটা মিডিয়াম, মানে আমার যদি হায়েস্ট ভ্যালু অফ স্লিপ যদি আমার এস এর ভ্যালুতে হায়েস্ট যদি 1 হয় আর তার যদি 0-র কাছাকাছি না, তাহলে মানে 0-1 এর মাঝখানে কোনো একটা জায়গাতে এটা রয়েছে এস এর ভ্যালুটা। এবং যখনই তোমার স্লিপটা ইনক্রিজ করছে তখনই অবশ্যই স্পিডটা ডিক্রিজ করে যাবে, কারণ আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে আমার স্পিডের ভ্যালুটাও হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি। সিঙ্ক্রোনাস স্পিডটাই কিন্তু আমার একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু হাইয়েস্ট স্পিড ছিল। তাহলে আমরা এখানে স্পিডটা অবশ্যই ডিক্রিজ করছে, তখন কি হবে, তখন আর এস ইন্টু x20 স্কোয়ার, যেটাকে আমরা ওখানে নেগলিজিবল ধরেছিলাম, সেটা কিন্তু আর এখানে নেগলিজিবল ধরতে পারবো না। এর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তুলনামূলকভাবে বেশি আছে। মানে আমি যে ইকুয়েশনটা লিখে স্টার্ট করেছিলাম সেই ইকুয়েশনটা আমি আরেকবার লিখে দিচ্ছি, টাউ ইজ ইকুয়ালস টু কে এস e20 স্কোয়ার r2 বা r2টা আগেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ডিভাইডেড বাই r2 স্কোয়ার প্লাস এস ইন্টু x20 হোল স্কোয়ার। মানে আমি আগেরটার ক্ষেত্রে এই x20 হোল স্কোয়ারটাকে নেগলিজিবল করে দিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু আমি এটাকে নেগলিজিবল বলতে পারবো না। তুলনামূলকভাবে অন্যটাকে আমি নেগলিজিবল বলতে পারি। কোনটাকে নেগলিজিবল বলতে পারি না, r2টাকে আমরা নেগলিজিবল বলতে পারি, কারণ এখানে স্লিপটা ইনক্রিজ করে গেছে। তাহলে আমরা কি লিখব যে অ্যাজ স্লিপ ইনক্রিজেস তার মানে এখানে স্পিডটা হচ্ছে ডিক্রিজ করছে, আমি সেটাও লিখে দিচ্ছি, দ্যাট ইজ অ্যাজ দ্য স্পিড decreases with the increase in load তাহলে এখানে হচ্ছে as the sleeve increases x s into মানে এসটা কিন্তু স্মল,
আমি এটা বারবার ধরে বলছি, স্মল এক্স ইন্টু এক্স টু জিরো হোল স্কোয়ার বিকামস লার্জ, মানে এটা স্মল তুমি বলতে পারবে না। অতএব তোমার R2 হচ্ছে এবার নেগলিজিবল। শো দ্যাট, এতটাই বড় হয়ে গেল, R2 স্কোয়ার মে বি neglected in comparison with s into x to 0 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এই পোর্শনটা যদি আমি নেগলেক্ট করে দিই, তার মানে আমার থাকলো পরে, এটা তো K1 আমি ধরেই নিয়েছিলাম, এখানে K1 না ধরে আমি K3 ধরবো। ঠিক আছে, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। তার মানে এখানে হচ্ছে টাও ইন্টু K3 স্মল K3, R2টা যেমন থাকা তেমন থেকে গেল, ডিভাইডেড বাই তোমার হচ্ছে এই পোর্শনটা আমার নেগলেক্ট হয়ে গেছে, তাহলে আমার পড়ে থাকলো এস ইন্টু এক্স টু জিরোর হোল স্কোয়ার, যেখানে K3 ইকুয়ালস টু তোমার আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এস এখানে ছিল, এস কেটে গেছে, K3 ইকুয়ালস টু স্মল কে ইন্টু ই টু জিরোর স্কোয়ার। তুমি এখানে K1ও ধরতে পারতে, যেহেতু আমি K1 ধরেছিলাম, তার মানে এই উপরে এস আর নিচে স্কোয়ারটা কেটেছে, তার মানে এখানে থাকলো K3 ডিভাইডেড বাই R2 ডিভাইডেড বাই এস ইন্টু এক্স টু জিরোর হোল স্কোয়ার। এখানে কিন্তু আমি K3 ধরেছি কেবলমাত্র এই পোর্শনটা, তার মানে এসটা উপরে ছিল, এই এসটা এখানে লিখলাম, আর নিচের এই স্কোয়ারটাকে ভাঙলে হচ্ছে এস স্কোয়ার এক্স টু জিরো স্কোয়ার, এস স্কোয়ারের স্কোয়ারটা কাটলো আর উপরে এসটা কেটে গেছে। ঠিক আছে, তার মানে আমি আলটিমেট যেটা পেলাম টাও ইজ ইকালস টু K3 ইন্টু R2 ডিভাইডেড বাই এস ইন্টু এক্স টু জিরো স্কোয়ার। এই জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছ যে মানে টর্কটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে স্লিপের সাথে। একটু আগে যেটা ছিল ডাইরেক্টলি প্রপোর্শনাল, এর ক্ষেত্রে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে গেল। এবং এই যে জিনিসটা, এটাকে বলা এই যে মানে আমি ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলার ইকুয়েশন। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলার ইকুয়েশন। তাহলে আমি লিখে দিচ্ছি দুটো জিনিসই। একটা হচ্ছে অতএব টর্ক ইজ ইনভার্সলি proportional with s, and এই ইকুয়েশনটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা। হাইপারবোলা। ওকে, তাহলে এখানে যদি আমি এই জিনিসটা ড্র করি তাহলে কেমন পাবো? তার মানে এরপরে যে পোর্শনটা, এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটা ড্র করলেই আমি পেয়ে যাব যে হচ্ছে এরকম টাইপের, মানে এর কার্ভ নেচার নেবে। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, এই যে জিনিসটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এই যে এখানে দেখতে পেলাম যে আমার এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ড্র হলো, তার মানে এই জায়গাটা আমরা ম্যাক্সিমাম একটা ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এটা পিক ভ্যালু একটা আমরা পেয়ে গেলাম। এই জায়গাটা যদি আমি ড্র করি, তার মানে এই জায়গাটাই আমার হচ্ছে ম্যাক্সিমাম টর্কের একটা ভ্যালু, তার মানে এটাকে আমরা টাও ম্যাক্স বলতে পারি। তাহলে টাও ম্যাক্স কখন আসবে? টাও ম্যাক্স দেখো এই জায়গাটা তখনই আসবে যখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনটা দেখেছিলাম, ম্যাক্সিমাম টর্কটা যখন হচ্ছে মানে আমার যখন R2 ভ্যালু যখন হচ্ছে এস ইন্টু এক্স টু জিরোর সঙ্গে সমান হবে, এই পার্টিকুলার কন্ডিশনটাতে আমার এই ম্যাক্সিমাম টর্কটা ডেভেলপ হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কন্ডিশন অফ ম্যাক্সিমাম টর্ক, এটা আমরা জানি প্রত্যেকে, কারণ এটা আমরা ক্যালকুলেট করে বের করেছিলাম। যদি কেউ না দেখে দেখো আগের ভিডিওটা একটু খেয়াল করে নিও, সেখানে এটা তুমি পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্ক। ওকে, তাহলে এই যে ম্যাক্সিমাম টর্কের কন্ডিশনটা আমি দেখলাম, তাহলে এই যে কন্ডিশনটা, এই
ম্যাক্সিমাম টর্কটাকে আমরা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে বলবো পুল আউট টর্ক অথবা ব্রেকডাউন টর্ক। এই যে টর্কটা মানে এই ম্যাক্সিমাম টর্কটা সবসময় শর্ট টাইম ওভারলোড ক্যাপাসিটি মোটরের ইন্ডিকেট করবে, ঠিক আছে? তাহলে এটা মানে ম্যাক্সিমাম টর্কটাকে আমরা কি বলছি, ম্যাক্সিমাম টর্ক এটারই আরেকটা নাম হচ্ছে পুল আউট টর্ক অর ব্রেকডাউন টর্ক। পুল আউট মানে যদি কোনো সময় পরীক্ষার সময় এই পুল আউট টর্ক বা ব্রেকডাউন টর্ক লেখা থাকে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, এটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম টর্কটাকে বোঝাচ্ছে। পুল আউট টর্ক অর ব্রেকডাউন ওকে, পুল আউট টর্ক অর ব্রেকডাউন টর্ক। ওকে, এটাই হচ্ছে ম্যাক্সিমাম তোমার হচ্ছে শর্ট টাইম ওভারলোড ক্যাপাসিটিকে ইন্ডিকেট করে। ইন্ডিকেট বা is a measure of the short time overloading capacity। ওকে, শর্ট টাইম ওভারলোডিং ক্যাপাসিটি। তাহলে এবার আমি পেয়ে গেলাম যে এরকম একটা কার্ভের মতো নিচে। এরপরে কি হবে, এরপরে আসছে আমার হাই স্লিপ রিজিয়ান। তাহলে এই জায়গাটাতে হচ্ছে যে টর্কটা কিন্তু এর ম্যাক্সিমাম পয়েন্টে মানে বিয়ন্ড দ্য ম্যাক্সিমাম টর্কের পয়েন্টে কিন্তু চলে যাবে। তাহলে এটা দ্য টর্ক ডিক্রিজেস মানে এবার কমতে আরম্ভ করবে টর্কটা, ডিক্রিজেস beyond the point of maximum টর্ক। ওকে, তাহলে এবার এই রেজে মানে এর জন্য কি হবে, আস্তে আস্তে এর ফলটা কি হবে, এর ফলটা আস্তে আস্তে মোটরটা স্লো ডাউন হয়ে যাবে এবং তারপরে আস্তে আস্তে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মোটর উইল slow down and eventually stops stop। ওকে, তো এই স্টেটে মানে যখনই মানে এই পার্টিকুলার এই স্টেজের ক্ষেত্রে কি হবে, যখনই তোমার ওভারলোড প্রোটেকশন দেওয়ার জন্য তোমার এই মোটরটা তোমার ইমিডিয়েটলি ডিসকানেক্ট করে দিতে হবে ফ্রম মানে ডিসকানেক্ট করে দিতে হবে মোটরটাকে সাপ্লাই থেকে, যাতে তোমার না মানে কোনো রকমভাবে ওভারহিটিং এর জন্য ড্যামেজ না হয়ে যায়। তো ওভারলোড প্রোটেকশনের জন্য এটা করা হয় মানে যখন এই স্টপটা হয়ে যাবে অ্যাট দিস স্টেজ, at this stage the overload protection must be বা must be দরকার নেই, must immediately disconnected বি যেহেতু লিখিনি না ডিসকানেক্ট করলেই হবে, disconnect the motor
from the supply to prevent damage due to ওভারহিটিং। মানে ওভারহিটিং থেকে বাঁচানোর জন্য তোমাকে যে কি বলে ওভারলোড যে প্রোটেকশনটা দিয়েছিল সেটা ইমিডিয়েটলি ডিসকানেক্ট করে দিতে হবে। মানে প্রোটেকশন মাস্ট বি ইমিডিয়েটলি ডিসকানেক্ট করতে হবে মোটর থেকে, মানে মোটরের সাপ্লাই থেকে ইমিডিয়েট ডিসকানেক্ট করে দিতে হবে ফর ডিউ টু ওভারহিটিং। ওকে, তাহলে এই সময় আমার পার্টিকুলারলি এই স্টেজে আমার গ্রাফটা কীরকম দাঁড়াবে? গ্রাফটা হচ্ছে দাঁড়াবে ঠিক আমি যেরকমভাবে ড্র করে দিচ্ছি সেরকমভাবেই গ্রাফটা হবে আর কি, ঠিক আছে? তাহলে আমার এই সময় গ্রাফটা একটুখানি এরকম কার্ভ নেচার নিয়ে এরকমভাবে স্টপ হয়ে যাবে। তার মানে আমার পার্টিকুলারলি আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমার হচ্ছে মানে ম্যাক্সিমাম টর্কটা আমি পাচ্ছি, এবং এই যে ম্যাক্সিমাম টর্কটা আমি পেলাম এই সময় যে স্লিপটাকে আমরা পাচ্ছি তাকে আমরা এসএম দিয়ে ডিনোট করলাম, মানে স্লিপ অ্যাট ম্যাক্সিমাম টর্ক। আর আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি যে এই যে উপরে যে আমি লাইনটা ড্র করছি, এই যে লাইনটা এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের লাইন, উপরে যে লাইনটা আমি ড্র করলাম এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম টর্কের লাইন। এই পার্টিকুলারলি এই কন্ডিশনটাতে আর ইজিক্যালস টু, মানে আর বলতে এখানে R2 অবশ্যই, R2টা হচ্ছে x20 সঙ্গে সমান হয়ে গেছে। হ্যাঁ, তো আর মানে আমরা s ইন্টু x20 সঙ্গে সমান হয়ে গেছে, এখানে s ইন্টু হবে বইয়ে তোমাদের হচ্ছে মানে এই লাইনটাতে। এবার এখানে যদি ধরো এস এর ভ্যালুটা মানে আমার পার্টিকুলার যদি এস এর ভ্যালুটা যদি আমার 1 হয়ে যায়, তাহলে ধরো এই পয়েন্টটা ধরো এই পয়েন্টটা আমার এস এর ভ্যালুটা 1 হয়ে গেছে, তখন আমার R2 এর ভ্যালুটা S2 সঙ্গে সমান হয়ে যাবে। এবার এই পয়েন্টটাতে যদি তোমার এস এর ভ্যালুটা 1 হয়ে যায়, তার মানে কি এস এর ভ্যালু 1 হয়ে যাওয়া মানে আমি বলছি ব্যাপারটাকে লিখে নিই আমি, s ইজিক্যালস টু 1। যখন s ইজিক্যালস টু 1 মানে এই কন্ডিশনে তখন কি হয়? তখন আমার s সমান আমরা কি জানি? s সমান আমরা জানি ns মাইনাস nr ডিভাইডেড বাই ns। তাহলে এর ভ্যালু কখন 1 হবে? তাহলে 1 যদি হয় তাহলে ns মাইনাস nr ডিভাইডেড বাই ns। এটা ক্যালকুলেশন করো, তুমি পাবে দেখবে যে nr এর ভ্যালুটা 0। তার মানে এই কন্ডিশনটা মানে যখন nr এর ভ্যালুটা 0 হয়ে যাবে তখন s ইজিক্যালস টু 1 হবে, এবং সেই কন্ডিশনে s R2 এর ভ্যালু x2 এর সঙ্গে সমান হয়ে যাবে। এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো স্টার্টিং টর্কের কন্ডিশন, মানে এই জায়গাটাই হচ্ছে আমার স্টার্টিং টর্ক। তার মানে আমি এই যে পোর্শনটা আমি ড্র করলাম, এই যে এই ছোট পোর্শনটা আমি ড্র করলাম, মানে এটাই হচ্ছে আমার স্টার্টিং টর্ক বলতে পারি আমরা। কারণ এই কন্ডিশনে আমার হচ্ছে মোটরটা স্টার্ট নিচ্ছে যখন হচ্ছে এনআর এর ভ্যালুটা আমার 0 হয়ে যাচ্ছে। এনআর এর ভ্যালু 0 হয়ে যাওয়া মানেই সেটা কিন্তু স্টার্টিং কন্ডিশনের মধ্যে ইন্ডিকেট করছে। তো আমরা ধরো যদি এই একই সেম জিনিস নিয়ে যদি আমি আরো দু চারটে যদি ধরো R2 এর ভ্যালু যদি চেঞ্জ করিয়ে নিই, তাহলে আমার বিভিন্ন ডিফারেন্ট আমরা একই রকমই কার্ভ পাবো, কিন্তু ডিফারেন্ট নেচারের, মানে নেচার বলতে এক সেম নেচারে একটু ডিফারেন্ট পজিশন চেঞ্জ করবে। ধরো এই যে কার্ভটা আমি ফার্স্টে ড্র করলাম, এই কার্ভের ক্ষেত্রে আমার আর এর ভ্যালু ছিল R21। এখন আমি এই R21 এর থেকে যদি একটু বেশি ভ্যালু নিই তাহলে কীরকম হবে ব্যাপারটা, নেচারটা কীরকম দাঁড়াবে? তখন এই কার্ভটা একটু শিফট করে যাবে, কার্ভটা এই পজিশনে চলে আসলো ধরো, ঠিক আছে? এই পজিশনে আসলো, এরকমভাবে নেচারটা তুমি পেলে। তার মানে এই স্টার্টিং টর্কটা দেখতে পেয়েছো উপরে উঠে গেছে। তার মানে এটা হচ্ছে আমি ধরে নিলাম ধরো R22, মানে অ্যাকচুয়ালি R2 এর ভ্যালু গ্রেটার দেন R21। তার মানে R21 এর থেকে যেহেতু R22 এর ভ্যালুটা বেশি হয়েছে তখন আমার কার্ভটা একটু এদিকে মানে রাইট সাইডে তোমার শিফট করে গেছে। এরপর যদি আরেকটু বেশি ভ্যালু নিই, এটা হচ্ছে R23 ধরে নিলাম, যদি R23 ধরে নিই, R23 এর ভ্যালুটা আমি ধরে নিলাম যে আরেকটু বেশি, তখন কি হলো? তখন আমি এই R23 এর ভ্যালুটা এমনভাবেই নিলাম, ধরো তখন এস এর ভ্যালুটা আমার 0 হয়ে গেছে, এস এর ভ্যালুটা তখন আমার 1 হয়ে গেছে, তখন তাহলে আমার এটাকে টাচ করলো। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা মানে R23 ভ্যালুটা এমনভাবেই নেওয়া হয়েছে যে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম স্টার্টিং টর্ককে ইন্ডিকেট করছে, মানে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক, এই পজিশনটা ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক। আচ্ছা, আমার মনে হচ্ছে তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, আমি উপর থেকে একটু পেজটা নিচে দিকে নামিয়ে দিচ্ছি,
কারণ এখানে বোধহয় লোগোটা, আশা করছি এবার সবাই দেখতে পাচ্ছ, কারণ আমার তখন খেয়াল ছিল না যে উপরের দিকে লোগোটা রয়েছে, লোগোটার জন্য আমার দেখতে একটু অসুবিধা হতে পারে এই জায়গাটাতে। তাহলে আমি R23 এর ভ্যালুটা এমনভাবে নিয়েছি যে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম টর্ককে টাচ করে গেছে, মানে প্রথম স্টার্টিং টর্কটাই ম্যাক্সিমাম টর্কের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো এই জায়গাটাতে, পার্টিকুলার এই জায়গাটাকে কি বলবো, এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক, ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক। ওকে, তো ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক এই জায়গাটাতে। ওকে, তাহলে আমরা কি কি পেলাম এখানে একটু ক্লিয়ারলি বলে দিই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা তিনটে আর এর ভ্যালু নিলাম, একটা হচ্ছে R21 যেটা প্রথমে নিয়ে স্টার্ট করলাম, এখানে আমরা ম্যাক্সিমাম টর্ক পেলাম, ম্যাক্সিমাম টর্কের জন্য যে স্লিপটা সেটা হচ্ছে SM, এই জায়গাটাতে হচ্ছে আমরা একটা S=1 ধরে নিলাম, এবং এইখানে একটা লাইন টেনে নিয়েছি যখন R2 ভ্যালু S20 এর সঙ্গে x2 সঙ্গে সমান হয়েছে, এবং এইখানে যে আমার এই যে পয়েন্টটাতে টাচ করলো এইটা হচ্ছে আমার স্টার্টিং টর্ক। এরপরে R22 নিলাম, যেটা হচ্ছে R21 এর থেকে একটু বড়, তখন দেখলাম কার্ভটা একটু শিফট করে গেল রাইট সাইডে। আবার যখন আমি ভ্যালুটা আরেকটু বেশি নিলাম, যখন হচ্ছে R2 ভ্যালু x2 এর সঙ্গে সমান নিলাম, মানে R23 মানে পার্টিকুলারলি এইটার ভ্যালুটা হচ্ছে x2 এর সঙ্গে সমান আছে, ঠিক আছে। এই সময় আমার কার্ভের যে স্টার্টিং টর্কটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের সঙ্গে সমান হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা এই যে জিনিসগুলো করলাম, তাহলে এইগুলো থেকে আমি কী কী পেলাম, এগুলো থেকে প্রথম যেটা পেলাম যে আমার মোটরটাকে অপারেট করাতে হবে 0 থেকে এই SM এর মধ্যে, এর পাশে নয়, মোটরটা অপারেট করবে 0 থেকে SM এর মধ্যে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু, স্লিপের ম্যাক্সিমাম টর্কের ভ্যালুর মধ্যে অপারেট করবে। আচ্ছা, আর 2 নম্বর কি, আর 2 নম্বর পেলাম যে একটা মোটামুটিভাবে টিপিক্যাল যে ইন্ডাকশন মোটরগুলো আমরা ইউজ করি তার ক্ষেত্রে পুল আউট টর্ক বা ম্যাক্সিমাম টর্ক এটা হচ্ছে ফুল লোড টর্কের 2 to 3 টাইমস, ঠিক আছে, রেটেড ফুল লোড টর্কের 2 to 3 টাইমস। আর কি দেখলাম, আর দেখলাম যেটা হচ্ছে যে একটা মোটর শর্ট টাইম ওভারলোড হ্যান্ডেল করতে পারে কোনো রকমভাবে স্টলিং ছাড়া, ঠিক আছে। 4 নম্বর কি দেখলাম, যে স্টার্টিং টর্ক মোটামুটিভাবে ফুল লোড টর্কের 1.5 টাইমস, মানে 1.5 গুণ, ঠিক আছে। আমি এগুলোকে একটু পরপর জট ডাউন করে তোমাদের লিখে দিচ্ছি। তাহলে কি কি পেলাম আমি পরপর জট ডাউন করছি। ফার্স্ট পেলাম যে দ্য মোটর operates for the value of sleep between s is equals to 0 and s is equals to SM। SMটা কি, যখন হচ্ছে ম্যাক্সিমাম টর্ক আমরা পাচ্ছি, দ্যাট কন্ডিশনে যে স্লিপটা আমার সেটাকে আমরা বলছি SM। 2 নম্বর, এটাকে 1 নম্বর। 2 নম্বর কি পেলাম, 2 নম্বর আমরা বলতে পারি যে পুল আউট টর্ক বা ম্যাক্সিমাম টর্ক, দ্য পুল আউট ফর, আচ্ছা কার জন্য না, ফর টিপিক্যাল ইন্ডাকশন মোটর, pull out torque is 2 to 3 times the rated, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এগুলো এক্সামের সময় শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, রেটেড ফুল লোড টর্ক। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এগুলো এক্সামের সময় কিন্তু তোমার শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, ঠিক আছে, আমি দাগ দিয়ে দিচ্ছি জিনিসগুলো। আচ্ছা, নেক্সট আসছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, the induction motor
can handle short time overload without স্টরি। ওকে, এবং লাস্ট যে পয়েন্টটা আমার আছে ইম্পর্টেন্ট, লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হলো দ্য স্টার্টিং টর্ক is about 1.5 times কার 1.5 টাইমস না রেট অফ দ্য টাইমস অফ দ্য রেটেড ফুল লোড টর্ক। ওকে, রেটেড ফুল লোড টর্কের 1.5 টাইমস। এদের মধ্যে এই তিনটে পয়েন্ট একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমার মোটামুটিভাবে আমরা টর্ক স্লিপ কার্ভটা কমপ্লিট করে ফেললাম। এরপর আমাদের বাকি রইল তোমার টর্ক স্পিড কার্ভটা। এটা আমি ড্র করছি। এটার ক্ষেত্রে কার্ভটা ড্র করলে মোটামুটিভাবে যে আমি আগের ক্ষেত্রে যেরকমভাবে পেয়েছিলাম এটার প্রায় উল্টো রকম একটা নেচার আমি পাবো। তার মানে এখানে যদি আমি ড্র করে নিই, এটা হচ্ছে আমার কার্ভ, এখানেও তো অবভিয়াসলি আমাকে এক্স অ্যাক্সিস একটা কিছু ধরতে হবে, ওয়াই অ্যাক্সিস একটা ধরতে হবে। এক্স অ্যাক্সিসে এখানেও আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি ধরবো, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমার স্পিড। ওকে, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আগের বারের মতোই এখানেও আমি টাউকেই নিলাম। তো এবার ব্যাপার যেটা হচ্ছে যে এর ক্ষেত্রে নেচারটা কীরকম হবে, ধরে নাও এটা আমার সিঙ্ক্রোনাস স্পিড। আমরা কি জানি যে সিঙ্ক্রোনাস স্পিড যখন হবে তখন কার্ভটা হচ্ছে, তখন আমার টর্কের ভ্যালুটা 0 হয়ে যাবে, কেননা অ্যাট সিঙ্ক্রোনাস স্পিড আমার স্লিপ ইকুয়ালস টু 1, এবং মানে স্লিপের ভ্যালু যখনই 1 হয়ে যায় তখন কি হয়, মানে আমি দেখিয়ে দিচ্ছি পাশে দরকার হলে, যে আমার ধরো আমার এস ইকুয়ালস টু এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। যখন সিঙ্ক্রোনাস স্পিড হয়ে যায় তখন, সরি আমি 1 বলে ফেলেছি, 0 হয়ে যায়। ঠিক আছে, এনএস মাইনাস এনএস ডিভাইডেড বাই এনএস, এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এবার 0 হয়ে গেলেই টর্কের যে ইকুয়েশনটা আমার আবার ছিল কে এস ই টু জিরো স্কোয়ার R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার প্লাস এস ইন্টু এক্স টু জিরোর হোল স্কোয়ার, এর মধ্যে এই পোর্শনটা 0 হয়ে গেল, তার মানে ওভারঅল টর্কটা আমার 0 হয়ে গেল। এবার যেই টর্কটা আমার 0 হয়ে গেল ওভারঅল, তার মানে আমার এটা স্টার্টিং টর্ক হয়ে যাচ্ছে, মানে স্লিপের ভ্যালুটা, তার মানে সরি এখানে টর্ক যেমন, তার মানে এখানে আমার টর্কটা চলে আসলো, তার মানে আমার এখান থেকে স্টার্ট হচ্ছে সমস্ত নেচারটা। ওকে, তার মানে আমরা এই পয়েন্টে পেলাম টর্কের ভ্যালুটা 0। তাহলে আমি যদি ধরে নিই এটা আমার ম্যাক্সিমাম টর্ক, আমি এখানে ম্যাক্সিমাম টর্কের জন্য একটা ডটেড লাইন টেনে রাখলাম, এটা হচ্ছে আমার টাও ম্যাক্স। এর ক্ষেত্রে যখন আমি R2 ভ্যালুটাকে লো নেব, লো ইন নেচার নেব, তখন কীরকম হবে, তখন R2 ভ্যালুটা যদি খুব কম নেওয়া হয়, মানে R2 যদি আমার লো থাকে, তাহলে এরকম একটা নেচার পেলাম। দেখো উল্টো নেচার, জাস্ট আগেরটার উল্টো একটা নেচার আমি পাচ্ছি এখানে। ওকে, এখানে একটা আগেরটার উল্টো নেচার পেয়েছি। এটা হচ্ছে আমার স্পিড ভার্সেস টর্কের কার্ভ। এখানে হচ্ছে R2 ভ্যালুটা হচ্ছে আমার 1, এটা R2 নিলাম, এটা খুব লো। ওকে, এর থেকে যদি আমি একটু বেশি ভ্যালু নিই তাহলে আমি কি পাবো, যেটা হচ্ছে আমার R22, এটা হচ্ছে আমার, আবার এটা হচ্ছে আগেরটা ক্ষেত্রে রাইট সাইডে শিফট করছিল, এর ক্ষেত্রে আমার লেফট সাইডে শিফট করবে, মানে কীরকম আসবে নেচারটা এরকম। ঠিক আছে, এটা হলো আমার R22। আমি যদি এর থেকেও বেশি নিই, যেটা R23, তখন কি হয়ে যাবে, এটাই হচ্ছে আমার, এখান থেকে স্টার্ট করলাম, মানে এটা হচ্ছে আমার, সরি এটা বেঁকে গেল। ঠিক আছে, আমি এই জায়গাটা একটুখানি হোয়াইটনার দিয়ে দিচ্ছি, হোয়াইটনারটা দিলাম, তারপর একটা হালকা রেখা আমার থেকে গেছে। ঠিক আছে, ইটস ওকে, কোনো প্রবলেম নেই, আমার মোটামুটি বোঝা গেলেই হলো যে আমার এখান থেকে স্টার্ট হয়ে এরকম একটা পজিশনে শেষ হলো, মানে একটা কার্ভের নিচের একটা নিয়েছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার R23, যেটার ভ্যালুটা সবচেয়ে বেশি। ওকে, R23, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম টর্ক, আর এটা হচ্ছে আমার স্পিড। ওকে, এদিকে আমি টর্ক নিয়েছি।
তাহলে এই গেল আমার হচ্ছে টর্ক ভার্সেস তোমার স্পিডের গ্রাফ। এখানে বা আগের যে গ্রাফটা, আমি দুটো ক্ষেত্রেই একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার তোমার হচ্ছে কি বলবো, ম্যাক্সিমাম টর্ক যতই আমার রোটর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড না করুক, তবুও মানে এই যে ম্যাক্সিমাম টর্কটা কোন পজিশনে পাবে, মানে এখানে পাবে না এখানে পাবে না এখানে পাবে, বা আগেরটার ক্ষেত্রে আমি আগের গ্রাফটা দেখাচ্ছি তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। আগেরটার ক্ষেত্রে ধরো এই যে গ্রাফটা রয়েছে আমার, এই গ্রাফটার ক্ষেত্রে আমার এইখানে হবে ম্যাক্সিমাম টর্ক, না এখানে হবে না এখানে হবে। এই যে ম্যাক্সিমাম টর্কের যে পজিশনগুলো চেঞ্জ হচ্ছে, এই যে ম্যাক্সিমাম টর্কের পজিশনগুলো আমি পাশাপাশি দুটো গ্রাফ ফেলে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে গ্রাফ দুটোর মধ্যে বেসিক যে পার্থক্যটা বা বেসিক যে সম্পর্কটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে এই দুটো গ্রাফ মানে এই পজিশনগুলো চেঞ্জ হচ্ছে ডিপেন্ড আপন দ্য R2 ভ্যালুর ওপর। আমরা যতই বলি না কেন যে R2 মানে এর উপরে কোনো রকমভাবে টর্কের উপর করছে না, এফেক্ট করছে না, কিন্তু এই ম্যাক্সিমাম টর্কের পজিশনটা কিন্তু এর উপরে ডিপেন্ড করছে। ওকে, আর আরেকটা জিনিসও খেয়াল করে দেখো যে টর্কের রেজিস্ট্যান্স যত বাড়ছে, মানে রোটর রেজিস্ট্যান্স যত বাড়ছে, তত পুল আউট স্পিডটা কিন্তু ডিক্রিজ করছে, পুল আউট স্পিডটা মানে স্পিডের ভ্যালুটা কিন্তু এখানে এটার ক্ষেত্রে দেখো পুল আউট স্পিডটা ছিল এখানে। পুল আউট স্পিড আমরা সেটাকেই বলছি যে পজিশনে আমার ম্যাক্সিমাম টর্কটা বা পুল আউট টর্কটা জেনারেট করছে, মানে এটা যে আমার পুল আউট স্পিড ফর এটার ক্ষেত্রে এখানে, আর এটার ক্ষেত্রে এই পাশে। তার মানে কি যত মানে কি বলবো কি বলে রোটর রেজিস্ট্যান্স বাড়ছে, পুল আউট স্পিডটা কিন্তু ডিক্রিজ করছে, কিন্তু মোটরের ম্যাক্সিমাম টর্কটা কিন্তু কনস্ট্যান্ট। তার মানে আমি এটা লিখতে পারি পার্টিকুলার, এটার জন্য একটা কনক্লুশন আমি টানতে পারি। আগেরবারে যেমন কনক্লুশনটা টেনেছিলাম, এর ক্ষেত্রে কনক্লুশন এরকমভাবেই টানতে পারি যে as the rotor resistance আমি এই পাশটা লিখছি না কারণ আমার ওটা দেখানো তোমাদের দরকার আছে, পাশাপাশি দুটো ফেলে। as the rotor resistance increased, the pull out speed of the motor decreases। পুল আউট স্পিড সেটাকেই বলছি, পুল আউট টর্ক যে জায়গাটাতে জেনারেট করছে। ওকে, তাহলে আজকের ভিডিও মানে আজকে যে জিনিসটা আমি পড়লাম এটা আজকে এই অবধি। তো আজকে আমরা দুটো জিনিস আমরা এখান থেকে তৈরি করলাম, একটা হচ্ছে টর্ক স্পিড কার্ভ যেটা হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে টর্ক স্লিপ কার্ভ। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে টর্ক স্পিড কার্ভ। ওকে, আর এটা হচ্ছে টর্ক স্লিপ কার্ভসই লিখছি কারণ আমার এখানে অনেকগুলো কার্ভ ড্র করেছি, এখানেও এস করে দিলাম। এই দুটো জিনিস আমরা আজকের ভিডিওতে দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলে দিই যে এইখান থেকে তোমাদের একটা কোশ্চেন আমি দিচ্ছি, তুমি কোশ্চেনের অ্যান্সারটা আমার কমেন্ট বক্সের মধ্যে জানাবে। সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই পুল আউট স্পিড। ওকে, হোয়াট পুল আউট স্পিড জিনিসটা কি আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও আমাকে ফলো করতে পারো আমার ফেসবুকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমার ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, ফেসবুকের লিঙ্কটাও আমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়া আছে, এখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো। যদি কেউ আজকের এই ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে আমার প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে ওখানে দেখবে ইন্ডাকশন মোটরের উপরে একটা কি বলবো তোমার করে দেওয়া আছে, ফোল্ডার করে দেওয়া আছে, ওর মধ্যে ইন্ডাকশন মোটর রিলেটেড যা যা জিনিসগুলো সেখান থেকে তুমি সব পেয়ে যাবে। এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটা পাবে সেই বেল বাটনটা কিন্তু ঢং করে একবার বাজিয়ে দেবে, তাহলেই আমি নতুন যখন কোনো ভিডিও দেবো সেই ভিডিওটা তোমার কাছে আপডেট চলে যাবে।
ঠিক আছে। আর যারা পুরনো আছো তারা তো দেখছোই, এবং আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। যত বেশি তুমি লাইক, কমেন্ট বা শেয়ারগুলো করবে বা কমেন্টগুলো করে আমাকে জানাবে কেমন লাগলো, তত আমি এই ভিডিওগুলো করার একটা উৎসাহ পাবো। তা না হলে কিন্তু সত্যি কথা বলতে মাঝে মাঝে আমি একটু ডিমোটিভেটেড হয়ে পড়ছি, কারণ আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব 200 ক্রস করেনি, এবং তার সাথে সাথে লাইক কমেন্টের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। আমার একটু খারাপই লাগছে। আশা করছি যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু প্লিজ প্লিজ ভুলবে না। ওকে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ। ওকে, আজকের ভিডিও এই অবধি। ভালো থেকো, থ্যাংক ইউ।